হাসিমুখনির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রেস্টুরেন্টের ব্যবস্থাপকদের জন্য। যেখানে এই ঘটনাটি ঘটেছে, এটি অন্য কোথাও হলে তিনি সালার ও তার পরিবারের বিরুদ্ধে প্রত্যুত্তরে 10-12টি এফআইআর করতে পারতেন। কিন্তু রেস্টুরেন্টের সিকিউরিটি ক্যামেরায় হাসিমুখনিকে একটি দীর্ঘ সময়ের জন্য হাজতে রাখতে যথেষ্ট। প্রাথমিক রাগ ও উত্তেজনার পর অবশেষে হাসিম পরিবার পরিস্থিতি নাজুকতা উপলব্ধি করতে শুরু করেছে। কিন্তু সমস্যা হচ্ছে সিকান্দার পরিবার কোনো প্রকার নমনীয়তা দেখাতে প্রস্তুত নয়। ফজর পর্যন্ত ওখানে বসে থেকেও সমস্যার কোনো সমাধান হলো না। তারা অবশেষে বাসায় ফিরে এলো। বাসায় ফিরেই সবাই সিকান্দারকে কেস তুলে নিতে বোঝাতে লাগলো, কিন্তু তাতে তারা ব্যর্থ হলো। সিকান্দার এখন এই বিষয়ে তার ভাইদেরও জানানোর পর এসব এত সহজে শেষ করতে সম্মত নন। ইমামা শাহনেওয়াজের বাসায় আসার আগে সিকান্দারের বাসা থেকে তার প্রয়োজনীয় কাপড় নিয়ে এসেছিল। সালার তার কাছে আসতেই ইমামা তাকে জিজ্ঞেস করলো, আপু ভাইরা ছাড়া পেয়ে গিয়েছে? সালার মাথা যেন ঘুরে গেল। তার মানে সে একমাত্র তার বাপ ভাইয়ের মুক্তি নিয়েই চিন্তিত। তার ক্ষত কেমন, তার শরীরে কী অবস্থা, এই ব্যাপারে তার যেন কোনো আগ্রহই নেই। না, আর হবেও না। সালার প্রচণ্ড অভিমানে বলতে বলতে কাপড় পাল্টানোর জন্য ওয়াশরুমে চলে গেল। ব্যথানাশক পেইন কিলার ট্যাবলেট খাওয়া সত্ত্বেও সারা রাত সজাগ থাকার ফলে তার অবস্থা সত্যিই খারাপ হয়ে গিয়েছে। আর বাকি অবস্থা ইমামা এমন উদাসীনতা পূর্ণ করে দিয়েছে। তার এখন পুলিশ হেফাজতে। সালার ওয়াশরুম থেকে বের হতেই ফুলে ওঠা লাল চোখে তাকে জিজ্ঞেস করলো। সালার কোনো উত্তর না করে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ফেলল। ইমামা উঠে তার পাশে এসে বসল। কেস তুলে নাও সালার, তাদের মাফ করে দাও। তার বাহুতে হাত রাখতে রাখতে অনুনয় করে ফেলল। সালার চোখ খুলল। ইমামা, এখন আমি ঘুমাতে চাই, তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। শহরে আমার আব্বু কত সম্মান, ওখানে তিনি এখন কেমন আছেন, কিভাবে এসব সহ্য করছেন? সে কাঁদতে লাগলো। সম্মান শুধু তোমার আব্বুরই আছে? আমার বাবা, আমার পরিবার কি কোনো সম্মান নেই? সারা বলতে থাকলো। ইমামা মাথা নিচু করে ঠোঁট কামড়াতে কামড়াতে কাঁদতে থাকলো। এসব আমার ভুল, আমার জন্য হয়েছে এসব। তোমাকে আমার বিয়ে করাই উচিত হয়নি। তোমার কাছে সব জিনিসের জন্যই দায়ী বিয়ে। আমাকে বিয়ে করে যেন তুমি জাহান্নামে চলে এসেছো। বিয়ে না হলে এখন জান্নাতে থাকতে তুমি, তাই না? সালার প্রচণ্ড রেগে গেল। আমি তো তোমাকে দোষ দিচ্ছি না, আমি তো... ইমামা ভয়ে ভয়ে কিছু বলতে চাইল। শো মি সাম লয়ালিটি ইমামা, আমার প্রতিও খানিক আনুগত্য দেখাও। ইমামা, বাপ ভাইয়ের জন্য যেমন আনুগত্য দেখাচ্ছ। ইমামা কিছুই বলতে পারল না। সালার যেন তাকে জুতা মেরেছে। তার চেহারা লাল হয়ে গেল। সে ভাবতেও পারেনি সালার তাকে কখনো এতটা আঘাত করে কথা বলতে পারে, কিন্তু সে তাকে বলেছে। ইমামা আর কোনো কথা না বলে বিছানা ছেড়ে উঠে পড়ল। সালার তাকে না থামিয়ে চোখ বন্ধ করে ফেলল। পুনরায় যখন তার চোখ খুলল তখন দুপুর 12:30। কাঁধের যন্ত্রণায় সে জেগে উঠল। গায়ে তাপমাত্রাও বেশি বেড়েছে, হাত নাড়ানো কষ্ট হয়ে যাচ্ছে। বিছানা থেকে উঠতেই তার চোখ পড়ল ইমামার ওপর। সে সোফায় বসে আছে। সালার সোজা ওয়াশরুমে চলে গেল। গোসল সেরে বাইরে বেরিয়ে ইমামার সাথে কোনো কথা না বলে বেডরুমে চলে গেল। সালার এখানে নিজেকে নিজের কাছে অপরিচিত মনে হচ্ছে। তাকে সমর্থন করার একমাত্র মানুষটিও এখন মুখ ফুরিয়ে নিয়েছে। আমি কেস তুলে নিচ্ছি। লাঞ্চ খেতে বসে সালার বিজ্ঞপ্তি দেওয়ার ভঙ্গিতে বলল। পুরো টেবিল মুহূর্তের জন্য নীরবতায় ছেয়ে গেল। এখানে সিকান্দারের পাশাপাশি শাহনেওয়াজ এবং তার পরিবারও উপস্থিত রয়েছে। আমি এই পুরো ব্যাপারটি নিয়ে ভেবেছি। আর তাই বা অসম্ভব রুক্ষভাবে তার কথা থামিয়ে দিল। তুমি তো চিন্তাভাবনা করা কবেই ছেড়ে দিয়েছ। এটা তো তোমার বউয়ের মুখস্থ করানো বুলি বলছো। মাম্মি, ইমামাকে এই পুরো সমীকরণ থেকে বাইরে রাখুন। আচ্ছা, তাহলে তুমি তাকে তালাক দিয়ে দাও, এই সমস্ত ব্যাপারই শেষ হয়ে যাবে। সালার অবাক চোখে কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে হাত থেকে কাঁটা চামচ ছেড়ে দিল। এটা আমি করতে পারবো না, আর এটা আমি কখনো করবও না। তাহলে আমরাও সেটা করব না যেটা তুমি চাচ্ছ। ইমামার বাপ ভাই জেলেই থাকবে, তাই এবার তার সুরেই বললেন।
তোমরা কেউ কি বুঝতে পারছো এই বিষয়টা কত বড় হয়ে গিয়েছে? কেস তুলে নেওয়ার মানে হলো তাদেরকে আরও ভড়কে দেওয়া। তুমি পুরো পরিবারকে বিপদে ফেলছো। শাহনেওয়াজ হস্তক্ষেপ করলেন। ঝুঁকি তো কেস চালু থাকলেও বরং আরও বেশি। এই কেস তো সমস্যার সমাধান করবে না। সালা জানে যা কিছু সে বলছে এর জন্য তাকে পুরো পরিবার থেকে কত নিন্দামন্দ শুনতে হবে। এগুলো তার অপ্রত্যাশিত নয়। এই মুহূর্তে সে ইমামাকে খুশি করতে পারে অথবা তার পরিবারকে। আপাতত নিজের পরিবারকে অসন্তুষ্ট করাই উত্তম মনে হচ্ছে তার। ইমামের ভেতরে বসেই বাইরের কথাবার্তা আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু এখন তারা কী নিয়ে আলোচনা করছে কিছুই বুঝতে পারছে না সে। পরিচারক অবশেষে তাকে খেতে ডাকলো, কিন্তু প্রচণ্ড ক্ষুধা সত্ত্বেও সে গেল না। এই মুহূর্তে লাঞ্চ টেবিলে বসার সাহস তার নেই। এর চেয়ে না খেয়ে মরে যাওয়া ভালো। ইমামা রাত 9টা পর্যন্ত ওভাবেই রুমে বসে রইল। সালারের কোনো হদিস নেই, কোনো কল মেসেজ কিচ্ছু নেই। সোফায় বসে বসে ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে পড়েছে তার টেরও পেল না। সকালের সালার ডেকে তার চোখ খুলল। ইমামা হকচকিয়ে উঠল। উঠো, আমাদের যেতে হবে। সালার তার জিনিসপত্র গোছাতে গোছাতে বলল। ইমামা কিছুক্ষণ বসে তার চোখ কচলাতে লাগলো। কেস তুলে নিয়েছি আমি, আমার পরিবার এখন মুক্ত। ইমামা থমকে গেল। সালার এখন ব্যাগের চেয়ে আটকাচ্ছে। কেউ যেন ইমামের কাঁধ থেকে হাজার মনের বোঝা সরিয়ে ফেলেছে। তার চেহারায় প্রস্ফুটিত প্রফুল্লতা সালারও লক্ষ্য না করে থাকতে পারল না। অতঃপর সব গুছিয়ে সালার পেছনে আসতে আসতে ইমামা লাউঞ্জে বিদ্যমান সদস্যদের উত্তেজনা ও দ্বন্দ্ব উপলব্ধি করল। শাহনেওয়াজ ও সিকান্দার দুজনই অনেক গম্ভীর, আর তাই আবার কপালে ভাঁজ। ইমামা ভীত হতে লাগলো। ওখান থেকে বেরিয়ে আসতে আসতে শাহনেওয়াজের চোখে কেবল তার প্রতিই নয় বরং সালারের প্রতি শীতল অসন্তুষ্টি ভাব লক্ষ্য করল সে। গেটে এসে তারা গাড়িতে উঠল। আজ ড্রাইভার গাড়ি চালাচ্ছে, সিকান্দারও তাই আবার অপর গাড়িতে আসছেন। স্যারের পুরো রাস্তা জানালা দিয়ে বাইরে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন রয়ে গেল। এবং একটু পরপর তার দিকে তাকানো সত্ত্বেও তাকে কিছু বলার সাহস করতে পারল না। বাসায় পৌঁছেও সবার নীরবতা ও শীতলতা একই রইল। সালার, সিকান্দার ও তাইবার সাথে বাইরের লাউঞ্জে বসে পড়ল, আর ইমামার রুমে চলে এলো। আধা ঘন্টা পর পরিচারক তাকে খাওয়ার জন্য ডাকতে এলো। তুমি এখানে আমার খাবার দিয়ে দাও। ক্ষুধা এত প্রচণ্ড ছিল যে এবার সে খাবারের ব্যাপার না করতে পারল না। 2 মিনিট পরই পরিচারক ফিরে এলো। সালার সাহেব বলেছেন যে আপনি বাইরে এসে সবার সাথে খাবেন। ইমামা কিছুক্ষণ বসে রইল। এই আমন্ত্রণ কিছুটা অপ্রত্যাশিত। খাবার টেবিলে সিকান্দার, তায়েবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বসে খাওয়া তার জন্য অনেক কঠিন। তখন খাবার ভেতরে নিয়ে যাওয়ার জন্য না বলে থাকলে এখন ক্ষুধা নেই বলে নিচে আসতে না করে দিত। কিন্তু এখন এটা বলা কিছুটা জটিল হয়ে পড়েছে। হিম্মত করে সে অবশেষে ডাইনিং টেবিলে এসে গেল। দেখলো সবাই খাবার খাচ্ছে। কামরানের স্ত্রী জুবা তায়েবার সাথে কী নিয়ে জানি কথা বলছে। তার আগমনে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখল না। কেবল সালার খালি প্লেটে তার জন্য অপেক্ষা করছে। সে বসতেই সালার তার দিকে ভাতের ডিশ বাড়িয়ে দিল। তারপর খাওয়ার সময়টুকুতে তাকে কিছু না বলেই চুপচাপ তার দিকে এটা ওটা বাড়িয়ে দিতে থাকলো। ইমামা সবার আলোচনা চুপচাপ শুনতে থাকলো আর শুকরিয়া আদায় করতে লাগলো। তাকে নিয়ে কোনো কথা হচ্ছে না। সে বুঝতে পারলো এই সমস্যা নিয়ে তাদের আর বিতর্ক করার কিছু নেই, কারণ এই বিষয়ে আগেই তাদের অভিশাপ, নিন্দামন্দ যা পাওয়ার পেয়ে গেছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। ঝড় শেষে তার প্রভাবও মুছে যেতে শুরু করেছে। খাওয়ার পর বেডরুমে এসে সালারের সাথেই এলো। সালার পুনরায় কোনো কথাবার্তা না বলে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। ইমামা অন্ধকারে কিছুক্ষণ বিছানায় বসে রইল। তারপর সে যেন সংশোধনের প্রথম চেষ্টা চালালো। সালার। চোখ বন্ধ করে সালার ভাবতে লাগলো তার কথার জবাব দিবে কি দিবে না। সালার। ইমামা পুনরায় সম্বোধন করলো। বলো। সালার অবশেষে উত্তর করলো। ক্ষত বেশি গভীর না তো? কোমল গলায় সে জিজ্ঞেস করল। কোন ক্ষত? শান্ত সুরে বলা এই প্রশ্নটি তাকে একদম নির্বাক করে দিল। তোমার ব্যথা তো হচ্ছে না? তার কাঁধে হাত রেখে ইমামা তার প্রশ্ন পরিবর্তন করলো। হলেও তাতে কি আসে যায়? ক্ষতও আমার, ব্যথাও আমার। এবার উত্তর তাকে নিরুত্তর করে দিল। তোমার কি জ্বর উঠেছে?
ইমামা হাত তার কাঁধ থেকে সরে কপালে গেল। প্রসঙ্গ পাল্টানোর জন্য সে আর কী বলবে। সালা তার হাত সরিয়ে দিয়ে সাইড টেবিলে ল্যাম্প জ্বালিয়ে দিল। ইমামা, তুমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছ সেটা সরাসরি বলে ফেললেই তো হয়। তার চোখে চোখ রেখে সালার বলল। ইমামা কয়েক মুহূর্ত অসহায়ভাবে তাকে দেখতে থাকলো। তারপর যেন পরাজয় মেনে নিয়ে বলল, আব্বুর সাথে কি কথা হয়েছে তোমার? আমি ওনাকে যেটা বলেছি সেটা বলবো, নাকি তিনি আমাকে যেটা বলেছেন সেটা বলবো? কথার স্বর এখন তীক্ষ্ণ। তিনি তোমাকে কি বলেছেন? প্রত্যুত্তরে সালার হাসি মুবিনের দেওয়া গালিগুলো সোজাসাপটা ইংরেজিতে রূপান্তর করে বলল। ইমামার চোখে অশ্রু চলে এলো। আমি গালির কথা বলছি না, এমনিতে আর কি বলেছেন তিনি? ইমামা খানিক লজ্জাত চেহারা ও মনক্ষুণ্ণভাবে তার কথা থামিয়ে দিল। ওহ সরি, ওনার কথাবার্তায় 70%ই গালি ছিল। সেগুলো যদি সংক্ষিপ্ত করি তবুও আর কতটুকু কাটছাঁট করতে পারবো। যাই হোক, বাকি বাক্যগুলোতে আমাকে তিনি বলেছেন আমি শূকর, কিন্তু মরবো কুকুরের মতো। আপনার মেয়ের সাথে আমি যা করেছি তা যেন আমার মেয়ে ও বোনের সাথেও হয়, এজন্য তিনি বিশেষভাবে দোয়া কিংবা বদদোয়া নিবেদন করে গিয়েছেন। তোমার জন্য ওনার পক্ষ থেকে কিছু সংবাদ রয়েছে, কিন্তু সেগুলো তোমার সামনে উপস্থাপন করার যোগ্য নয়। এটাই ছিল ওনার কথাবার্তা। ইমামা সিক্ত চোখে বোবার মতো বসে তার মুখে দেখতে থাকলো। সালার মনক্ষুণ্ণ, এটা বোঝা সহজ, কিন্তু সে কতটা আঘাত পেয়েছে তা বোঝা কঠিন। উনি তোমার কাছে দুঃখ প্রকাশ করেনি? ধরা গলায় সে জিজ্ঞেস করলো। হ্যাঁ করেছিলেন, অনেক আফসোস করেছিলেন ওই মুহূর্তে ওনার কাছে পিস্তল কেন ছিল না সেজন্য, কিংবা ভালো কোনো ছুরি, কারণ তিনি আমাকে একদম সুস্থ স্বাভাবিক দেখে অত্যন্ত অখুশি। স্যালারের কথায় পিতৃপাক্ত সুর। তাহলে তুমি কেস তুলে নিলে কেন? তোমার জন্য, স্যালার মুখের ওপর বলল। ইমামার মাথা নিচু করে কাঁদতে লাগলো। আমি তোমার প্রতি, তোমার পরিবারের প্রতি কতটা লজ্জিত তা বলে বোঝাতে পারবো না। এর চেয়ে ভালো ছিল তিনি আমাকে মেরেই ফেলতেন। আমি কি তোমার প্রতি কোনো অভিযোগ করেছি? সালার গম্ভীর হয়ে আছে। না, কিন্তু তুমি আমার সাথে ভালোভাবে কথা বলছো না, এমনকি কেউই বলছে না। আমি গত রাত থেকে লাঞ্ছিত হয়ে ঘুরে বেড়াচ্ছি, দুশ্চিন্তায় আছি। আমার কথা বাদ দাও, এ ব্যাপারে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আর যতদূর আমার পরিবারের আচরণ, তাহলে একটু একটু এমন তো করবেই তারা। দ্যাটস বাট ন্যাচারাল, এটাই স্বাভাবিক। 2-4 সপ্তাহ গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে, সালার সাবলীলভাবে বলল। ইমামা ভেজা চোখে তার দিকে তাকালো। সালার তার দিকেই তাকিয়ে আছে। আমাকে কেউ সম্মান দিচ্ছে না। সালা তার কথা রুখে দিল। এটা তুমি কিভাবে বলছো? কেউ তোমাকে কি কিছু বলেছে? পাপা, মাম্মি অথবা অন্য কেউ? কেউ কিছু বলেনি, কিন্তু সালা পুনরায় তার কথা রুখে দিল। আর কেউ কিছু বলবেও না তোমাকে। যেদিন তোমাকে কেউ কিছু বলবে সেদিন বলো যে কেউ তোমাকে সম্মান দেয় না। সালার প্রয়োজনের একটু গম্ভীর হয়ে গিয়েছে। আমার যদি মনে হতো এখানে তোমাকে কেউ সম্মান করবে না, তাহলে আমি তোমাকে এখানে কখনোই নিয়ে আসতাম না। যেভাবেই তোমার সাথে বিয়েটা হোক, তুমি আমার স্ত্রী। আর আমাদের পরিমণ্ডলে এমন কেউ নেই যে এটি জানে না। এখন এসব কান্নাকাটি বন্ধ করো। সালার খানিক ধমকির সুরে তাকে বলল। 6:30 ফ্লাইট, শুয়ে পড়ো এখন। বলতে বলতে সালার চোখ বন্ধ করে ফেলল। ইমামা তার মুখের দিকে তাকিয়ে রইল। সে বলতে পারছিল না যে এই 1.5 দিনে সে বুঝে গিয়েছে এই পৃথিবীতে সে কতটা নিরাপদ আর অনিরাপদ। তার পায়ের নিচে জমিন সালারের কারণেই টিকে আছে। তার মাথায় ছায়া দানকারী আসমানও তার কারণেই। সালারের নাম তার নামের পাশ থেকে সরে গেলে পৃথিবীতে আর কেউ তার জন্য বুক টান করে সামনে দাঁড়াবে না। সালারের সাথে কোনো সম্পর্ক না থাকাকালীনও সালার সবসময় তার সাহায্য করেছে। তার সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়ার পর সেই সাহায্য অনেক বৃদ্ধি পেয়েছে। ইমামা চুপচাপ তার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। এদিকে খেয়াল করলো না তার মাথা রাখার ফলে সালারের কাঁধে ব্যথা পেতে পারে। সে জানে সালার তাকে কখনো সরিয়ে দিবে না, আর সালার তাকে সরালোও না। ইমামা এক হাত তাকে জড়িয়ে আর এক হাতের উপর লাইট অফ করে দিল। মামি ঠিকই বলেন। ইমামা তার বুকে মাথা রাখতেই সালার বিড়বিড় এলো। কি? ইমামা চমকালো। তুমি আমাকে জাদু করে ফেলেছ।
ইমামা হাসতে লাগলো। এই ঘটনার পর পরবর্তী কয়েক সপ্তাহ তারা লাহোরে কিছুটা সতর্ক হয়ে থাকলো। তারপর ধীরে ধীরে যেন সমস্ত ডর ভয় নিঃশেষ হতে লাগলো। ইমামার পরিবারের পক্ষ থেকে এবার এমন কোনো হুমকিও এলো না, যেমন হুমকি ইমামা ঘর ছেড়ে পালানোর পর সিকান্দারকে দেওয়া হতো। তাৎক্ষণিক উত্তেজনাবশত হাশিম মুবিন ও তার ছেলেরা তো হামলা করার ভুলও করে বসেছে, কিন্তু খুব দ্রুতই তারা বুঝে গেল জোর করে ইমামাকে ফিরিয়ে নেওয়া তাদের সমস্যা আরও বাড়বে, কমবে না। ইমামার ব্যাপারে যে মিথ্যা প্রোপাগান্ডার সয়লার তারা ছড়িয়ে গিয়েছে তার মুখোশ খুলে গেলে তারা লাঞ্ছনা ও উপহাস ব্যতীত তার কিছুই পাবে না। বিষয়টা এতদিন ধরে ঢেকে আছে, তা ঢেকে রাখাই এখন অধিক বুদ্ধিমত্তার পরিচয়। সিকান্দার উসমানের মতো এত প্রভাবশালী মানুষের সাথে তাদের প্রতিদ্বন্দ্বিতা না হয়ে সাধারণ কোনো মানুষের সাথে হলে তারা নিজেই আমিত্বকে প্রাধান্য দিত, এভাবে অপরাগ হয়ে নীরব হয়ে যেত না। পুলিশ স্টেশনে বয়ান নেওয়ার সময় সিকান্দার ওসমান হাশিম মুবিনকে স্পষ্ট করে বলে দিয়েছে, সালার আর ইমামার যদি কোনো ক্ষতি হয় তাহলে এর জন্য দায়ী থাকবে একমাত্র হাশিম পরিবার। বিষয়টি সাধারণ হলে হাশিম মুবিন এটি শুনে উত্তেজিত হয়ে যেতেন, কিন্তু নিজের প্রভাব ও প্রতিপত্তি ব্যবহার করেও নিজের জেল থেকে বেরোতে না পারায় তার জোশ ও উচ্ছ্বাসে পরিবর্তন চলে এলো। আর সালার ও ইমামার জন্য এই বিষয়টি ব্লেসিং ইন ডিসগুইস বা দুঃখের চাদরে সুখের বার্তা প্রমাণিত হলো। ইসলামাবাদ এলেই তারা যে ভয় ও আশঙ্কার মধ্যে কাটাতো তা ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো। এটি বিশেষ করে ইমামার জন্য অলৌকিক মুজিজার চেয়ে কম কিছু নয়। সে কখনো কল্পনাও করেনি এতটা স্বাধীনভাবে সে বাঁচতে পারবে। সালার ঠিকই বলেছিল, কয়েক সপ্তাহের মধ্যে তার পরিবারের আচরণ আগের মতো হয়ে গেল, এমনকি তা এবার কঠোর ভাবও বদলে গেল। এতে বেশি অবদান ইমামারই। স্বভাবগতভাবে সে সন্ধিকামী এবং আনুগত্যশীল, তার এই বৈশিষ্ট্য বাকি ত্রুটিগুলো পূরণ করে দিয়েছে। পেছনে বাবার বাড়ির আশ্রয় থাকলে সে হয়তো সিকান্দারের অন্যান্য পুত্রবধূর মতো মাঝে মাঝে এমন করত, কিন্তু তার পেছনে লাগেজ ব্যতীত আর কিছুই নেই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য তার এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তাকে এমন একটি পরিবারের সদস্য বানিয়েছে যারা তাকে মাথা তুলে রাখে। ওয়াসিম হাশিম নামক কেউ একজন আপনার সাথে দেখা করতে চাচ্ছে। অফিসের চেয়ারে দুলন্ত সালার ক্ষণিকের জন্য চুপ হয়ে গেল। কোত্থেকে এসেছে? সালার এক মুহূর্তে তার কন্ট্যাক্ট লিস্ট অনুসন্ধান করে একজন ওয়াসিমের নাম খুঁজে পেল। ইসলামাবাদ থেকে বলেছে আপনার বন্ধু। রিসেপশনিস্ট বাড়তি তথ্য দিল। পাঠিয়ে দাও। সালার ইন্টারকম রেখে সোজা হয়ে বসে গেল। আজ অন্তত এমন কোনো সাক্ষাতের জন্য সে প্রস্তুত ছিল না। ওয়াসিমের এখানে আসার উদ্দেশ্য কী? পরিবারের মধ্যকার ঝগড়ার কয়েক সপ্তাহ কেটেছে মাত্র। সালার কিছুক্ষণ ভাবতে থাকলো, তারপর চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে এগোলো। আর তখনই ওয়াসিম দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। এক মুহূর্তের জন্য দুজনই নিস্তব্ধ হয়ে গেল। তারপর সালার হাত বাড়িয়ে দিল। ওয়াসিম হাত বাড়ালো। একটা দীর্ঘ সময় পর তাদেরই প্রথম সাক্ষাৎ। কী নিবে, চা না কফি? সালার বসতে বসতে বলল, কিছু না, এমন কেবল কয়েক মিনিটের জন্য এসেছি। ওয়াসিম প্রত্যুত্তরে বলল, একটা সময় তারা খুব ভালো বন্ধু ছিল, কিন্তু এই মুহূর্তে তাদের মধ্যকার এই আনুষ্ঠানিক সম্পর্কের দেয়াল ভাঙা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। সালার পুনরায় আর জিজ্ঞেস না করে ইন্টারকম তুলে চায়ের অর্ডার দিল। ইমামা কেমন আছে? সে রিসিভার রাখতেই ওয়াসিম জিজ্ঞেস করলো। শি ইজ ফাইন, সালার স্বাভাবিকভাবে উত্তর করলো। আমি তার সাথে দেখা করতে চাচ্ছিলাম। তোমার বাসার ঠিকানা আমার কাছে ছিল, কিন্তু আমি ভাবলাম আগে তোমাকে জিজ্ঞেস করিনি। ওয়াসিম নিজেকে জাহাই করার ভঙ্গিতে বলল, স্বাভাবিক, তুমি জানতেই পারো আমি কোথায় চাকরি করি, সুতরাং বাসার ঠিকানা সংগ্রহ করা খুব কঠিন কিছু নয়। সালার অত্যন্ত সাধারণ স্বরে তাকে বলল, আমি তার সাথে দেখা করতে চাই। ওয়াসিম বলল, জিজ্ঞেস করা তো ঠিক হবে না, তারপরে তোমাকে জিজ্ঞেস করতে চাই। কেন? প্রত্যুত্তরে সালার অত্যন্ত স্পষ্ট ভাষার মতো বলল, আমার কাছে কোনো কারণ নেই। ওয়াসিম উত্তরে বলল, সেদিন রেস্টুরেন্টে যে চিরকুট সেটি তুমি পাঠিয়েছিলে আমি জানি। সালা তার কথা থামিয়ে দিল। ওয়াসিম এক মুহূর্তের জন্য কিছুই বলতে পারল না। তারপর সময় নিয়ে বলল, তুমি ও ইমামা যা করেছো তা অনেক ভুল করেছো। কয়েক মুহূর্ত নীরবতার পর ওয়াসিম বলতে লাগলো, সালা তার আলোচনা হস্তক্ষেপ করল না, কিন্তু এখন যা হওয়ার হয়েছে।
আমি ইমামার সাথে দেখা করতে চাই। তোমার পরিবার এটা জানে? সালা জিজ্ঞেস করলো। না, তারা জানতে পারলে আমাকে ঘর থেকে বের করে দিবে। সালা তার মুখের দিকে তাকিয়ে রইল। তার সত্য মিথ্যা সে যাচাই করতে পারছে না। তার উদ্দেশ্য কী তাও সে ধারণা করতে পারল না। কিন্তু সে ও ইমামা একে অপরের অনেক কাছের ছিল। সালা এটি অবশ্যই জানে। হয়তো এই জন্যই ওই রাতে ওয়াসিম তাকে ইমামার সাথে দেখে হাসি মুবিনের ওখানে যাওয়ার আগেই সতর্ক করার চেষ্টা করেছিল। কিন্তু তারপরও ইমামার সাথে দেখা করতে অনুমতি দেওয়া তার জন্য অনেক কঠিন হয়ে পড়েছে। এই মেলামেশার সংবাদ জানতে পারলে তার ক্ষতি করা ইমামার পরিবারের জন্য অনেক সহজ হয়ে যাবে। যদি সে ইমামার অ্যাপার্টমেন্ট পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে তাকে ওখান থেকে অন্য কোথাও অনায়াসে নিয়ে যেতে পারবে। সালা বিশ্বাস করতে চাচ্ছে ওয়াসিম কোনো খারাপ উদ্দেশ্যে তার কাছে আসেনি, কিন্তু তারপরও সে ঝুঁকি নিতে পারে না। ওয়াসিম, আমার মনে হয় না এতে কোনো লাভ হবে। সে অবশেষে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলল, ইমামও আমার সাথে ভালো আছে, তার জীবন গুছিয়ে নিয়েছে। আমি চাই না সে চিন্তিত হোক কিংবা তার কোনো ক্ষতি হোক। আমি না তাকে দুশ্চিন্তায় ফেলতে চাই আর না তার কোনো ক্ষতি করতে চাই। ওয়াসিম তার কথা খণ্ডন করে কিছুটা অস্থির হয়ে বলল, আমি এ ব্যাপারে ভাববো ওয়াসিম, কিন্তু এটা অনেক জটিল। আমি চাই না তোমাকে ব্যবহার করে কেউ। ওয়াসিম তার কথা থামিয়ে দিল। আমিও চাই না তার কোনো ক্ষতি হোক। এমন কোনো ইচ্ছা থাকলে এত বছরে তোমার সাথে আগে যোগাযোগ করতাম। আমি জানতাম তোমাদের বিয়ে করে ঘর ছেড়ে গিয়েছিলে, পুরো ব্যাপারটি তুমি জড়িত ছিলে, কিন্তু আমি আমার পরিবারকে কখনো এটা জানাইনি। সালা এক মুহূর্তের জন্য থমকালো, তারপর বলল, এত বছর সে আমার সাথে ছিল না, না থাকতে পারে, কিন্তু সে তোমাকে বিয়ে করেই গিয়েছিল, এটা আমি জানতাম। ওয়াসিমের ভঙ্গি চূড়ান্ত। সালা তার মুখের দিকে তাকিয়ে রয়ে গেল। তাদের বন্ধুবান্ধবের পরিমণ্ডলে একই ছিল। সেখান থেকে কেউ যদি তার ও ইমামার বিয়ের ব্যাপার বলে দিয়ে থাকে, এতে আশ্চর্যের কিছু নয়। এই নিয়ে আমি ভাববো ওয়াসিম। সালা বিতর্ক না করে পুনরায় একই বাক্য উচ্চারণ করল। ওয়াসিম হতাশ হলো। আমি দুদিনের জন্য লাহোর এসেছি, আর এটা আমার কার্ড। আমি সত্যিই তার সঙ্গে দেখা করতে চাই। ওয়াসিম অতিরিক্ত কিছু না বলে পকেট থেকে একটি কার্ড বের করে তার সামনে রাখল। বাসায় ফিরে আজ রাতে সে নিয়ম বহির্ভূতভাবে অনেক চুপচাপ হয়ে আছে। বিষয়টা ইমামা লক্ষ্য করল, কিন্তু এর কারণ সে বুঝতে পারল না। ইমামা মনে মনে এর জন্য অফিসের কাজের চাপকেই দায়ী করল। খাওয়ার পর সব সময়ের মতো কাজ করতে স্টাডি রুমে যাওয়ার পরিবর্তে তার পাশে লাউঞ্জের সোফায় এসে বসে পড়ল। ইমামা টিভি দেখছিল। উভয়ের মাঝে মুচকি হাসি বিনিময় হলো। তারপর সালারও টিভি দেখতে লাগলো। 5-10 মিনিট নীরবতার পর ইমামা অবশেষে একটি দীর্ঘশ্বাস নিয়ে তাকে বলতে শুনল, ইমামা, তুমি যদি কথা দাও যে তুমি ধৈর্য ধরে চুপচাপ আমার কথাগুলো শুনবে, কোনো কান্নাকাটি করবে না, তাহলে তোমাকে আমি কিছু বলতে চাই। ইমামা চমকে তার দিকে মনোযোগী হলো। কি বলতে চাও? সে খানিক অস্থির হলো। ওয়াসিম তোমার সাথে দেখা করতে চায়, সালার ভূমিকা ছাড়াই বলল। ইমামা নড়তে পারল না। ওয়াসিম, আমার ভাই? ইমামা অবশেষে বলল, তার স্বরে অবিশ্বাস্যতা। সালার মাথা দোয়ালো। তারপর সে তার ও ওয়াসিমের মধ্যকার সাক্ষাতের ব্যাপারে বিস্তারিত বলতে লাগলো। কথাগুলো শুনতে শুনতে ইমামা অশ্রু বর্ষণ শুরু হয়ে গেল। সালার প্রচণ্ড ধৈর্য প্রদর্শন করলো। ধৈর্য ব্যতীত আর কী বা করতে পারে? তুমি তাকে এখানে কেন আসতে দিলে না? তুমি তাকে সাথে নিয়ে আসতে। ইমামা হেঁচকি তুলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে কথার মাঝখানে বলে ফেলল, আমি জানতাম ওয়াসিম আমাকে ক্ষমা করে দিবে। সেও আমাকে ততটাই মিস করছে হয়তো যতটা আমি তাকে করতাম। আমি তোমাকে বলতাম না যে। সালা তার কথা থামিয়ে দিল। অতি আবেগী হওয়ার প্রয়োজন নেই মামা। আমি জানি না সে কেন তোমার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু তোমার সঙ্গে দেখা করার ফলাফল অত্যন্ত ক্ষতিকরও হতে পারে। সালা তার উৎসতে প্রভাবিত না হয়ে বলল, সে প্রকৃতপক্ষে ওয়াসিমের ব্যাপারে খানিক আশঙ্কায় ভয় করছে। কিছুই হবে না, আমি জানি কিছুই হবে না। সে অনেক ভালো, তাকে কল করে এখানেই আসতে বলো। আমি কাল তাকে আসতে বলবো। কিন্তু সে যদি কখনো আমি ছাড়া এখানে একা আসে কিংবা কখনো তোমাকে অন্য কোথাও যেতে বলে, তাহলে তুমি যাবে না। সালা তার কথা থামিয়ে দিয়ে বলল, আমি আবারও বলছি, সে না এখানে একা আসবে আর না তুমি কোথাও যাবে।
সালার অত্যন্ত কঠোরভাবে তাকে গুরুত্বারোপ করলো। সে ডাকলে আমি কোথাও যাব না, কিন্তু সে এখানে এলে তোমার আপত্তি কিসের? ইমামা বিরোধিতা করলো। আমি বাসায় থাকাকালীন সে আসতে পারে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সে এই একা কখনো এখানে আসতে পারবে না। তাছাড়া আমি নিচের সিকিউরিটি গার্ডদেরও বলে দিব। সালার, সে আমার ভাই। ইমামার অসম্মান অনুভূত হলো। জানি, আর তাই তোমাকে এসব বলছি। তোমার ব্যাপারে আমি তোমার ওপর কিংবা অন্য কারোর ওপর ভরসা করতে পারি না। কিন্তু তুমি আমাকে শুধু বলো তার সাথে দেখা করবে কি না। তুমি যদি এই বিষয়ে তর্ক করতে চাও তাহলে ওয়াসিম আসবেই না, এটাই উত্তম। সালার তাকে তার কথা পূর্ণ করতে দিল না। ঠিক আছে, আমি তাকে একা এখানে ডাকবো না। ইমামা চোখ কচলাতে কচলাতে তৎক্ষণাৎ তার সামনে আত্মসমর্পণ করল। তার সাথে আমি কলে কথা বলতে চাই। প্রত্যুত্তরে সালার কিছু না বলে ওয়াসিমের ভিজিটিং কার্ড এনে তার হাতে ধরিয়ে দিল। নিজে স্টাডি রুমে চলে গেল। কয়েকবার রিংটোনের পর ওয়াসিমের আওয়াজ শুনতেই তার গলায় অশ্রুদলা পাকিয়ে গেল। হ্যালো, আমি ইমামা। অপর পাশ থেকে ওয়াসিম কিছুই বলতে পারল না, আর যখন বলতে সক্ষম হলো ততক্ষণে তার গলাও ধরে এলো। তারপর 2 ঘন্টা অবধি তারা কথা বলতে থাকলো। নির্ঝঞ্ঝাট, নিয়মতান্ত্রিকহীন, উদ্দেশ্যহীন কথা, দীর্ঘ নীরবতা, কথোপকথন। কিন্তু এই কথোপকথনে কোনো মান অভিমান হলো না, কোনো তিরস্কার তুচ্ছতা এলো না। সময় এতটা পার হয়ে গেছে যে এখন আর এসব বলার কোনো মানেই হয় না। ওয়াসিম বিয়ে করে ফেলেছে, তার 3 জন ছেলে মেয়ে, পরিবারে আরও সদস্য অন্তর্ভুক্ত হয়েছে। অশ্রুসিক্ত চোখে ইমামা তাদের বিস্তারিত বর্ণনা শুনতে থাকলো। সালার 2 ঘন্টা পর স্টাডি রুম থেকে বেরোলো। ইমামা এখনও লাউঞ্জে বসে ফোন কামড়ে চেপে রক্তিম চোখে ওয়াসিমের সাথে কথা বলে চলেছে। সালার তার পাশ অতিক্রম করে বেডরুমে গেল। ইমামা এক পলকের জন্য মাথা তুলে তার দিকে তাকালোও না। সালার বিছানায় শুয়ে শুয়ে দীর্ঘক্ষণ পরেও ব্যাংকে নতুন ডেভেলপমেন্ট সম্পর্কে ভাবতে থাকলো। বুঝতে পারছে না এটা কি ঠিক হচ্ছে না ভুল। ওয়াসিম ছাড়া অন্য কোনো ভাই হলে সালার তাকে তার সাথে কথা বলতে দিত না, কিন্তু ওয়াসিমের ব্যাপারে সতর্ক থাকা সত্ত্বেও একটা পর্যায়ে অবধি সে তার প্রতি উদার। তাদের পরিবারের একজন সদস্য যদি ইমামার সাথে যোগাযোগ রাখে তাহলে ইমামা মানসিক অবস্থা অনেকটা উন্নত থাকবে। বিগত সময়ে পরিবারহীনতার যে হীনমন্যতা হৃদয়ে চেপে বসে আছে, এত মাস পর তার সালারের কাছে এখনও গোপন নেই। ওয়াসিম পরের দিন 2টো বাজে এলো, আর 2টা পর্যন্ত বাসায় কোনো পুরুষের উপস্থিতির অনুভূতি ইমামার ছিল না। পরিচারিকাকে সঙ্গে করে খাবার রান্না করতে করতে তার সাথে নিজের পরিবার সম্পর্কে গল্পে ব্যস্ত হয়ে রইল। পাশাপাশি গত রাতে ওয়াসিমের কাছ থেকে শোনা নতুন নতুন সংবাদগুলো পরিবেশন করলো। এই প্রথম সালার পরিচারিকার সাথেও এতটা উচ্ছ্বাস ও আবেগ নিয়ে কথা বলতে দেখছি ইমামাকে, আর হতভম্ব হচ্ছে। তার হতভম্বতাও এই অবস্থাকে সঠিকভাবে প্রকাশ করতে পারছে না। ওয়াসিম দরজায় কলিং বেল চাপতেই ইমামা সবার আগে গিয়ে তাকে অভ্যর্থনা জানালো। ভাই বোনের মাঝে একটা আবেগী দৃশ্যের অবতারণা হলো। সালার তাতে উভয়কে কিছু সান্ত্বনামূলক কথা বলে খানিক ভূমিকা রাখল। তারপর 6:30 পর্যন্ত ওয়াসিম যতক্ষণ ছিল ততক্ষণ সালার কেবল একজন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। খাবার টেবিলে সে উপস্থিত ঠিকই ছিল, কিন্তু তার মনে হচ্ছিল তার ওখানে থাকা না থাকা দুটোই সমান। ভাই ছাড়া ইমামার চোখে আর কিছুই পড়ছে না, আর না কারোর প্রতি কোনো খেয়াল আছে। সে পারছে না কেবল টেবিলে বিদ্যমান সবগুলো আইটেম নিজ হাতে ওয়াসিমকে খাওয়াতে। বিয়ের পর আজ প্রথম ইমামা খেতে বসে তাকে কিছু পরিবেশন করছে না। ওয়াসিম তার শৈশবের বন্ধু, তা সত্ত্বেও এই শৈশবের বন্ধুর সঙ্গে কয়েকটি আনুষ্ঠানিক কথা ছাড়া বেশি কোনো কথাও হলো না। ইমামা, এই ওয়াসিম নামা কি এখন বন্ধ হতে পারে? আজ 3য় দিন। ওয়াসিমের গল্প শুনতে শুনতে খেতে বসে সালার ধৈর্য শক্তি এখন মুখ ফুটে বলে উঠল। 3 দিন ধরে সে নাস্তার সময়ে, রাতের খাবার এবং ঘুমের আগে কেবল ওয়াসিমকেই কথা বলে চলেছে। ইমামা ওয়াসিমের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ। সালার ভেবেছিল ওয়াসিমের সাথে দেখা হলে ইমামা অনেক খুশি হবে, কিন্তু এটা ভাবিনি তার এই খুশি এই পর্যায়ে এসে পৌঁছাবে যে এটি স্বয়ং একটি সমস্যা হয়ে দাঁড়াবে। এর মানে কি? ইমামা অবাক হলো। মানে হলো দুনিয়াতে ওয়াসিম ছাড়াও আরও অনেক মানুষ আছে,
তাদের প্রতিও তোমার লক্ষ্য রাখা উচিত। সালার ওকে পরোক্ষভাবে বলল, ওয়াসিমকে নিয়ে কথা বলা তোমার ভালো লাগে না? ইমামা হুট করে যেন অনুমান করলো, তার চোখে এতটা অবিশ্বাস্যতা যে সালার হ্যাঁ বলতে পারল না। আমি কখন বললাম যে আমার খারাপ লাগে? এমনি বলছি তোমাকে, সালার অবিচেতনে বলে উঠল। হ্যাঁ, আমিও ভেবেছিলাম। এটা তুমি কিভাবে বলতে পারো? সে তোমার বেস্ট ফ্রেন্ড। ইমামা পুরোপুরি নিশ্চিন্ত হলো, কিন্তু সালার তাকে বলতে পারলো না সে তার বেস্ট ফ্রেন্ড নয়, একসময় ছিল। তোমার ব্যাপারে অনেক কিছু বলতো সে। সালার খাবার খেতে খেতে থেমে গেল। আমার ব্যাপারে কি? সব কিছু। ইমামাও একই দ্রুততায় বলল, মানে যা কিছু তুমি করতে। সালার ক্ষুধা উবে গেল। যেমন? জানা নেই সালার তার কোন আশঙ্কার ব্যাপারে নিশ্চিন্ত হতে চাচ্ছে। ইমামা ভাবনায় পড়ে গেল। যেমন তুমি যাদের সাথে থেকে ড্রিঙ্কস নিতে তাদের ব্যাপারে, আর তুমি তোমার কিছু বন্ধুর সঙ্গে নিষিদ্ধ পল্লীতে গিয়েছিলে সেসব। ইমামা কথা পূর্ণ করতে পারল না। পানি পান করতে করতে সালারে হেঁচকি উঠে গেল। সে তোমাকে এটাও বলেছে যে আমি? সালার নিজেও তার প্রশ্ন সম্পূর্ণ বলতে পারল না। যখনই যেতে আমাকে এসে বলতো। সালারের ঠোঁট অনাকাঙ্ক্ষিতভাবে ওয়াসিমের জন্য গালি বেরিয়ে এলো। ইমামা তার ঠোঁটের নাড়াচাড়া পড়ে ফেলল। সে প্রচণ্ড হতাশ হয়ে পড়ল। তুমি তাকে গালি দিলে? ইমামা যেন অবাক হয়ে সালারকে বলল, হ্যাঁ, সে সামনে থাকলে তার 2-4টা হাড়ও ভেঙে দিতাম। সে তার বোনের কাছে গিয়ে এসব কথা বলতো? সেটা আমার কথা? আই কান্ট ইমাজিন। আমি কল্পনা করতে পারছি না। সালার সত্যিই প্রচণ্ড মনক্ষুণ্ণ হয়ে পড়েছে। ইমামার মুখে সব কিছুর দুটো উদাহরণ তার হাতে পোষা তোতা উড়িয়ে দিয়েছে। আমার ভাইকে তুমি আর গালি দিও না। ইমামা মন খারাপ হয়ে গেল। সে এঁটো বাসন গোছাতে লাগলো। প্রত্যুত্তরে সালার কিছু না বলে প্রচণ্ড অভিমানে খাবার টেবিল ছেড়ে উঠে গেল। 2 ঘন্টা পর সে বেডরুমে এলো। সালার ততক্ষণে অভ্যাস অনুযায়ী ইমেল চেক করতে ব্যস্ত। ইমামা চুপচাপ কম্বল টেনে বিছানায় শুয়ে পড়ল। সালার ইমেল চেক করতে করতে ঘাড় ফিরিয়ে তাকে দেখল। ইমামার মনে মনে এটাই চাচ্ছিল, প্রতিদিন ঘুমানোর আগে সে কখনো উপন্যাস কিংবা কোনো বই পড়ে। পড়তে পড়তে সে সালারের সাথে কথাও বলে, কিন্তু সেদিন অভিমান হয়। সেদিন আর কোনো কথা বলে না। সালার তার বিছানার পাশে বাতি বন্ধ করে দিল। আমি ওয়াসিমকে এমন কিছু বলিনি যে তাতে তুমি এমন রাগ করে থাকবে। সালার সমঝোতা করার চেষ্টা করলো। ইমামা ওভাবে অপর দিকে পাশ বদলে অবচেতন ও নিশ্চল হয়ে শুয়ে রইল। ইমামা, তোমার সাথে কথা বলছি আমি। সালার তার কম্বল টান দিল। তুমি তোমার ছোট ভাই আমারকেও একই গালি দিয়ে দেখাও। সালার তৃতীয়বার কম্বল টানতে ইমামা প্রচণ্ড অভিমানে তার দিকে পাশ ফিরতে ফিরতে বলল, সালার এক মুহূর্তে দেরি না করে একই গালি আম্মারকেও দিল। কয়েক মুহূর্তের জন্য ইমামা বুঝে এলো না সে তাকে কি বলবে। দুনিয়াতে যদি নির্লজ্জের কোনো চূড়া থাকে তবে সেটা সালারই। কথা আমি পাপাকেও বলে দেব। অবশেষে ইমামার রক্তিম চেহারায় ভরা গলায় বলল, তুমি বলেছ আম্মারকে গালি দিতে। সালার একই নিশ্চিন্ততায় বলল, তাছাড়া তোমার ভাইকে আমি এর চেয়ে খারাপ গালিও তার মুখের ওপর দিয়েছি। সে কখনো কিছু মনে করেনি। আর যদি তুমি চাও তাহলে পরের বার সে এখানে এলে দিয়ে দেখিয়ে দেব। ইমামা যেন বিদ্যুতায়িত হয়ে উঠল। ওয়াসিমকে তুমি আমার সামনে এখানে গালি দিবে? তার মনে কষ্ট অনুভূত হলো। যা সে করেছে আমার জায়গায় অন্য কেউ হলে তাকে গালিই দিত, এবং এর চেয়ে বেশি জঘন্য গালি। সালার রাগ ঢাক না করেই বলল, কিন্তু চলো, আই অ্যাম সরি। ইমামা এবারও তার মুখের দিকে তাকিয়ে রয়ে গেল। সিকান্দার ওসমান ঠিকই বলেন, ওনার এই সন্তান বোধগম্যের বাইরে। কিন্তু পাপা, সালার আমার খুব খেয়াল রাখে। সে আমার সমস্ত ইচ্ছা পূরণ করে। আমার কোনো কথাই তো সে ফেলে দেয় না। সিকান্দার ওসমান ইমামাকে সালারের ব্যাপারে একবার জিজ্ঞেস করেছিলেন। ইমামা তখন অকপটে কথাগুলো বলছিল। ইমামা, এই যে তোমার স্বামী, দুনিয়াতে আল্লাহ তাআলা এই এক পিসি সৃষ্টি করেছেন। বাবা হিসেবে 30 বছর ধরে তার সাথে কীভাবে যে কাটাচ্ছি সেটা কেবল আমিই জানি। এখন বাকি জীবন তার সাথে তোমাকে কাটাতে হবে। এ তোমার সামনে বসে তোমার চোখে ধুলো ছিটিয়ে দেবে, অথচ তুমি তা বুঝতেও পারবে না। সে যেটা করার ইচ্ছা করে সে সেটাই ইচ্ছা করে ছাড়ে।
এজন্যই তাকে বোঝাতে বোঝাতে সারা দুনিয়া শেষ হয়ে গেলেও তার সিদ্ধান্ত পাল্টে না। আর এই ভুল ধারণা নিয়ে বসে থেকো না যে সে তোমার কথা মেনে নিয়ে নিজের ইচ্ছে মতো কিছু করবে না। সালাম মাথা নিচু করে তখন পাপার কথাগুলো শুনছিল, আর ইমামা বিক্ষিপ্ত চোখে একে একে দুজনকে দেখছিল। ধীরে ধীরে তুমি জানতে পারবে সালার কি জিনিস। এ পানিতে আগুন ধরানোর মতো কথাবার্তা পারদর্শী। সালার তখন কোনো কথার উত্তরে একটি কথাও বলেনি। সিকান্দারের কাছ থেকে ফেরার পর ইমামা সালারকে বলছিল, তোমার ব্যাপারে পাপার ধারণা খুব খারাপ। তোমার কোনো জবাবদিহিতা পেশ করা উচিত ছিল। কিসের জবাবদিহিতা? তিনি একদম ঠিক বলেছেন। ওনার কথাগুলো তোমার মনোযোগ দিয়ে শোনা উচিত ছিল। ইমামা তখনও তার মুখের দিকে তাকিয়ে নির্বাক হয়ে বসেছিল, আর এখনও সে তার মুখের দিকেই তাকিয়ে আছে। আই এম সরি, সালার পুনরায় বলল। তুমি লজ্জিত তো নাও? ইমামা তাকে লজ্জা দিতে সর্বশেষ একটা চেষ্টা করলো। হ্যাঁ, তা তো আমি নই। আমার সরি বলো তোমার যেহেতু ভালো লাগে সেজন্য আই এম সরি। সালার অস্থির একটি মনোমুগ্ধকর হাসি দিয়ে বলল। প্রত্যুত্তরে ইমামা চুপচাপ বেডসাইড টেবিল থেকে পানি ভর্তি পুরো গ্লাস নিয়ে পুরো গ্লাস কলৎকরণ করে পুনরায় কম্বল টেনে শুয়ে পড়ল। পানি আরও এনে দিব? সালার তাকে জ্বালাতন করতে লাগলো, কিন্তু ইমামা পাশ ফিরে আর তাকালো না। ইমামা ঘুমের মধ্যে ফোনের শব্দে ঘাবড়ে গেল। সালার ফোন বাজছে। হ্যালো। সালার ঘুমের মধ্যে পাশ বদলে সাইড টেবিল থেকে ফোন তুলে কল রিসিভ করলো। ইমামা পুনরায় চোখ বন্ধ করে ফেলল। হ্যাঁ, কথা বলছি, সালারকে বলতে শুনল। তারপর সে উপলব্ধি করলো সালার একদম বিছানা ছেড়ে উঠে পড়েছে। ইমামা চোখ খুলে আধো অন্ধকারে তাকে দেখার চেষ্টা করলো। সালার লাইট না জ্বালিয়ে অন্ধকারে লাউঞ্জে চলে গিয়েছে। ইমামা খানিক অস্থির হলো। এটা কার কল হতে পারে যার জন্য এত রাতে সে এভাবে উঠে চলে গেল? চোখ বন্ধ করে সে কিছুক্ষণ তার ফিরে আসার অপেক্ষা করতে লাগলো, কিন্তু তার আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে দেখে সে উঠে লাউঞ্জে চলে গেল। দেখলো সালার সোফায় বসে ফোনে কথা বলছে। ইমামাকে দেখে সে কথা বলতে বলতে হুট করে থেমে গেল। একটি জিন্স ও শার্ট প্যাক করে দাও, আমাকে এখনই ইসলামাবাদ উদ্দেশ্যে বের হতে হবে। কেন, সব কিছু ঠিক আছে তো? ইমামা অস্থির হলো। স্কুলে আগুন লেগে গিয়েছে। ইমামা ঘুম মুহূর্তে উধাও হয়ে গেল। সালার এখন পুনরায় ফোনে কথা বলছে। প্রচণ্ড অস্থির মনে রুমে এসে ব্যাগ গুছিয়ে ফেলল। সালার ততক্ষণে রুমে ফিরে এসেছে। আগুন কিভাবে লাগলো এটা ওখানে গিয়েই জানা যাবে। সালার প্রচণ্ড তাড়াহুড়া কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ইমামা বসেই রইল। সালার দুশ্চিন্তার বিষয়টি সে উপলব্ধি করতে পারছে। বিয়ের শুরুর কয়েক মাস ছাড়া তাদেরকে যন্ত্রণা ফেলার মতো এমন কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে। 10 মিনিটে তৈরি হয়ে সালার বেরিয়ে গেল, কিন্তু ইমামা পুনরায় আর বিছানায় যেতে পারল না। বাকি রাত সে দুশ্চিন্তা আর দোয়া করতে করতে কাটালো। সালার সাথে দু একবার কয়েক মিনিটের জন্য কথা হলো। তারপর থেকে তাকে ফোনে ধারাবাহিকভাবে ব্যস্ত পাওয়া গেল। ইমামাও তাকে আর ডিস্টার্ব করলো না। সালার গ্রামে পৌঁছে পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিল না। এর কারণ সময় মতো ফায়ার সার্ভিস ওখানে পৌঁছাতে পারেনি, আর এত ঘন্টা আগুন না নেভার ফলে পরিস্থিতি কী তা ইমামা খুব ভালো করে বুঝতে পারছে। সারাদিন সে পা পোড়া বেড়ালের মতো বাসায় ঘুরঘুর করতে থাকলো। অবশেষে সালার তাকে আগুন নিয়ন্ত্রণে আনার সংবাদ জানালো, সাথে এটাও বলল যে সে তাকে আবার রাতে কল করবে, আর সালার আজ রাতেই ইসলামাবাদ থাকবে। ইমামা সারাদিন কিছু খেতে পারল না। ভবনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা সে জানে না, কিন্তু কয়েক ঘন্টা যাবৎ চলন্ত আগুন কতটুকু ক্ষতিসাধন করতে পারে এর উপলব্ধি তার আছে। অবশেষে মাঝরাতে সালারের সাথে তার কথা হলো। তার গলা শুনে তাকে প্রচণ্ড ক্লান্ত মনে হলো। ইমামা তাই তাকে ঘুমানোর কথা বলে ফোন রেখে দিল, কিন্তু সে নিজের সারা রাত ঘুমাতে পারল না। ভবনে আগুন লাগানো হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশ ওখানে এমন সাক্ষী পেয়েছে, আর এই সামান্য সংবাদ ইমামার ঘুম ও জ্ঞান দুটাই অদৃশ্য করে দিল। এটি কেবল সালারের স্কুল নয়, এই পুরো প্রকল্পটি এখন একটি দাতব্য সংস্থার অধীনে চলছে। এর মূল অনুদানদাতা সালারের পরিবার। তাছাড়া এই প্রকল্পে এমন ক্ষতি কী করতে পারে, এই প্রশ্নটি তাকে অস্থির করে দিচ্ছে। সব কিছু যেন পুনরায় কয়েক সপ্তাহ আগের পর্যায়ে চলে গেল। সালার পরের দিন রাতে বাসায় পৌঁছালো।
ক্লান্তি ব্যতীত তার চেহারায় অন্য কোনো প্রতিক্রিয়া নেই। এছাড়া ইমামা তার চেহারায় অন্য কিছু দেখতে চেয়েও হতাশ হলো। সে স্বাভাবিক। এতে ইমামা যেন সাহস ফিরে পেল। ভবনের স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কোম্পানির ভবন নির্মাণ করেছিল তারা কিছু পরীক্ষা নিরীক্ষা করছে। এখন দেখা যাক কি হয়। হয়তো ভবন ভেঙে পুনরায় নির্মাণ করতে হবে। খাবার টেবিলে এসে ইমামা প্রশ্নের উত্তর দিতে দিতে সালার বলল, অনেক ক্ষতি হয়ে থাকবে হয়তো। একটি বোকার মতো প্রশ্ন, কিন্তু ইমামা এই মুহূর্তে চেতনাশূন্য। হ্যাঁ, তোর সংক্ষিপ্ত এলো। স্কুল বন্ধ হয়ে গিয়েছে? এটা আরও একটি বোকামিপূর্ণ প্রশ্ন। না, গ্রামের কয়েকটি বাড়ি তৎক্ষণাৎ খালি করে তা ভাড়ায় নিয়ে সেখানে স্কুলের বিভিন্ন বিভাগ স্থানান্তরিত করা হয়েছে। সৌভাগ্যক্রমে কিছুদিন পরেই গ্রীষ্মের ছুটি চলে আসবে, সুতরাং বাচ্চাদের খুব বেশি ক্ষতি হবে না। সালার খাবার খেতে খেতে বলতে থাকলো, আর পুলিশ কি বলেছে? এদিক সেদিকের কথা বলে অবশেষে সে তার দুশ্চিন্তাময় প্রশ্নটি করল। কেবল তো তদন্ত শুরু হয়েছে, দেখা যাক কি হয়। সালার ধোঁয়াশা রেখে উত্তর করল। তাকে এটা বলল না যে গত 2 দিন ধরে তার পরিবারের প্রতিটি সদস্য এই অগ্নিকাণ্ডের পেছনে ইমামা পরিবারের হাত রয়েছে বলে মন্তব্য প্রকাশ করেছে। তাদেরকে সন্দেহভাজন ব্যক্তিদের তালিকায় দিতে চাচ্ছে। এসব সামলানোর অনেক জটিল একটি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তার জন্য, কেননা এই প্রকল্পের পেছনে অনেক মানুষের অনুদান রয়েছে। তাছাড়া এই প্রকল্প ক্ষয়ক্ষতির ফলে অসংখ্য জনসাধারণও ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বছর ধরে চলমান স্কুলের কোনো সূত্র ছিল না এতদিন, আর এখন ইমামার চেয়ে বেশি সালারি এই দোয়া করছিল এটি যেন দুর্ঘটনাময় অগ্নিকাণ্ড হয়। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আগুনের পরিমাণ ও পরিস্থিতি থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল এটি একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড। পরবর্তী কয়েক ঘন্টার ভেতরে কিছু সাক্ষী উপস্থিত হয়ে যায়। ইমামার কাছে এসব বলা নিরেট নির্বুদ্ধিতা। বিগত ঘটনার অভিজ্ঞতার পর ইমামাকে সে নতুন কোনো দুশ্চিন্তায় ফেলতে যাচ্ছে না। এখন কি হবে? তৃতীয় নির্বুদ্ধিতামূলক প্রশ্ন। সব কিছু পুনরায় বানাতে হবে, ব্যাস। উত্তর ততটাই স্বাভাবিক হলো। আর টাকা, তা কোথা থেকে আসবে? এটি প্রথম বুদ্ধিমানের মতো প্রশ্ন। স্কুলের স্থায়ী অনুদান তহবিল থেকে, তা থেকে ব্যবহার করব। কিছু ইনভেস্টমেন্ট করেছি আমি, সেখান থেকে অর্থ নেব। ইসলামাবাদে ওই প্লটটি বিক্রি করে দেব। তাৎক্ষণিকভাবে তো অল্প বিস্তর কিছু একটা ব্যবস্থা করেই ফেলব, যাতে স্কুলের ভবনে পুনরায় দাঁড় করানো যায়। প্লট কেন? সে প্রচণ্ড চমকে গেল। ইমামা খেয়াল করল না যে সালার ফ্ল্যাট নয়, প্লট বলেছে। এতে খুব দ্রুত টাকা পেয়ে যাব তার হাতে, পরে কিনে নেব। এখন তো আমার দ্রুত এই পরিস্থিতি থেকে বের হওয়ারই কথা। ওই মোহরের টাকাটা তুমি নিয়ে নাও। বিয়েতে পাওয়া উপহারগুলো 8-10 লাখ হয়ে যাবে। আর এই পরিমাণ টাকা আমার অ্যাকাউন্টে আগে থেকেই আছে। এখানে তো 50-60 লাখ হয়েই যাবে। আর সালা তার কথা থামিয়ে দিল। আমি কখনো এটা করব না। আমার থেকে ধার হিসেবে নাও, পরে দিয়ে দিও। নো। সালার ভঙ্গি চূড়ান্ত। আমার কাছে শুধু শুধু পড়ে আছে, তোমার কোনো কাজে এলে। সে পুনরায় তার কথা থামিয়ে দিল। আই সেড নো। আমি বললাম না। না। সালার এবার খানিক কঠোরভাবে বলল, আমার টাকা আর তোমার টাকার মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ আছে, স্যার একই ভঙ্গিতে বলল। ওগুলো মোহরানা ও বিয়েতে পাওয়া উপহারের টাকা। এগুলো আমি কিভাবে নিব? আমি নির্লজ্জ হতে পারে, কিন্তু আত্মমর্যাদাহীন নই। এখন তুমি শুধু শুধুই আবেগী হয়ে যাচ্ছ। আর সালার এবার তার কথা থামিয়ে দিল। কে আবেগী হচ্ছে? আমি তো অন্তত হচ্ছি না। ইমামা তার মুখের দিকে তাকিয়ে রইল। আমি তোমাকে ধার দিচ্ছি সালার। থ্যাংক ইউ ভেরি মাচ, বাট আই ডোন্ট নিড ইট। তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমার প্রয়োজন নেই। আমার ধার করার প্রয়োজন হলে বন্ধুদের থেকে নেব। বড় বড় বন্ধু আছে আমার। বন্ধুদের থেকে ধার নেবে আর স্ত্রী থেকে না? না। আমি তোমাকে সাহায্য করতে চাই সালার। মানসিকভাবে করো, আর্থিকভাবে নয়। ইমামা তার দিকে তাকিয়ে রইল। তার বুঝে এলো না তাকে সে কীভাবে বোঝাবে। আর যদি এই টাকাটা আমি দান করতে চাই? ইমামার অবশেষে একটি খেয়াল এলো। অবশ্যই করো। এদেশে অসংখ্য দাতব্য সংস্থা রয়েছে। তোমার টাকা তুমি চাইলে পুড়িয়ে ফেলতে পারো, কিন্তু আমি কিংবা আমার সংস্থা এটা নিতে পারবো না। সালার স্পষ্ট করে চূড়ান্ত ভঙ্গিতে বলল।
তুমি আমাকে কখনো কিছু অনুদান দিতে দিবে না? অবশ্যই করবে, কিন্তু এই মুহূর্তে আমার এর প্রয়োজন নেই, বলে সে টেবিল ছেড়ে উঠে গেল। এই মামা প্রচণ্ড হতাশ চোখে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই দুটি প্লট তার কাছে তার বাড়ির প্রথম দুটি ইট, আর এই দুটি সে এখন এভাবে হারাতে বসেছে। বিষয়টি তার জন্য কষ্টকর। এই মামার এই কষ্টের আরেকটি কারণ তার মধ্যকার অপরাধবোধ, যে অপরাধ তার পরিবার এই অগ্নিকাণ্ডে সম্পর্কিত করেছে। সে মনে মনে এই অর্থের মাধ্যমে সে ক্ষতিপূরণ আদায় করার চেষ্টা করছিল। সে ভাবতে পারেনি সালাহ তার এই ভাবনাকে তার আগেই বুঝে ফেলেছে। সালাহ বুঝতে পেরেছে ইমামা কী করতে চাচ্ছে। পরবর্তী দিনগুলোতেও সালারকে সে টাকা দেওয়ার জন্য জোর করতে থাকে। এদিকে সেও একবার পুলিশের তদন্তের ব্যাপারে সালারকে জিজ্ঞেস করার সাহস পর্যন্ত করতে পারল না। তারা দুজনেই ইচ্ছা করেই স্পর্শকাতর আলোচনা থেকে দূরে রইল। আর এটি ইমামার জন্য বরকতময় নিয়ামতের চেয়ে কম কিছু নয়।